নাইম শেখ অনেকদিন ধরে তিনি ন্যাশনাল টিমের বাইরে আছেন। যদি বলে থাকি লাস্ট তিনি 2022 সালে টি-20 ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের হয়ে। এরপর থেকেই তিনি কিন্তু জাতীয় দলে আর সুযোগ পাননি টি-20 সংস্করণে। তবে নাইম শেখকে নিয়ে বোধহয় নির্বাচকদের আবারও ভাবার সময় এসেছে। বিশেষ করে আমি বলবো টি-20 সংস্করণের কথাই। যদিও সামনে বাংলাদেশ দলের কোনো টি-20 ম্যাচ নেই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ দল যে সিরিজ খেলবে সেখানে আমার মনে হয় যে নাইম শেখকে নিয়ে নির্বাচকদের ভাবতে হবে। এবং তিনি কিন্তু ভাবার মতোই পারফরমেন্স করেছেন চলমান টি-20 সংস্করণে জাতীয় ক্রিকেট লিগে। নাইম শেখ আসলে কেমন পারফরমেন্স করেছেন বা হঠাৎ করে নাইম শেখকে নিয়ে আলোচনা করার কারণটা কি, এটা হয়তো বা আপনাদের মানে অনেকের কৌতূহল কাজ করতে পারে। ব্যাপারটা হচ্ছে, দেখেন, যারা ক্রিকেট ফলো করেছেন সবাই নিশ্চয়ই এই টি-20 সংস্করণের এনসিএলটা দেখেছেন। সো এইখানে নাইম শেখ তিনি ঢাকা মেট্রোর অধিনায়ক এবং তিনি ওপেনার। সো আপনারা দেখেন যে এই এনসিএলে নাইম শেখ তিনি ধারাবাহিকভাবে ব্যাট হাতে খুবই ভালো পারফরমেন্স করেছেন, দুর্দান্ত ছিলেন। তিনি এখন পর্যন্ত মানে ঢাকা মেট্রো হচ্ছে ফাইনালে উঠেছে। সো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত যদি আমি বলি তাহলে পারে 9টা ম্যাচ খেলেছেন। এই 9টা ম্যাচে তিনি সর্বোচ্চ 316 রান করেছেন এই টি-20 সংস্করণ এনসিএলে, এবং তার ব্যাটিং গড়টা হচ্ছে 35, আবার স্ট্রাইক রেট হচ্ছে 136+। আবার তিনি কিন্তু 3টা 50 করেছেন। আবার যদি বলি অধিনায়ক হিসেবে কিন্তু ঢাকা মেট্রো তো প্রথম পর্বে একদম রীতিমতো আকাশে উঠছিল। নাইম শেখের ক্যাপ্টেন্সিটা খুবই দুর্দান্ত ছিল। তিনি খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, মেধার পরিচয় দিয়েছেন, এবং তার দারুণ ক্যাপ্টেন্সিতেই কিন্তু ঢাকা মেট্রো প্রথম পর্বে অপ্রতিরোধ্য ছিল। তারা 7টা ম্যাচ জিতে মূলত প্লে অফে কোয়ালিফাই করে, যদিও প্লে অফে রংপুরের কাছে হেরেছিল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা আবার খুলনাকে হারিয়ে কিন্তু ফাইনাল খেলাটা নিশ্চিত করেছে। তাহলে পারে এই এনসিএলে একজন অধিনায়ক হিসেবে নাইম শেখ যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি একজন ব্যাটসম্যান বা ওপেনার হিসেবেও তিনি কিন্তু খুবই ভালো করেছেন। এবং ভালো করেছেন বলেই তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় তার অবস্থানটা শীর্ষে। যেটা বললাম যে 9টা ম্যাচে তিনি 316 রান করেছেন, যার ব্যাটিং গড় হচ্ছে 35 এবং স্ট্রাইক রেট হচ্ছে 136+, 50 আছে 3টা। সো নাইম শেখ যখন বাদ পড়েছিলেন 2019 সালে তার ডেবু হয়েছিল। 19 সালে ডেবু হওয়ার পরে তিনি 22 সাল পর্যন্ত ম্যাচ খেলেছেন। এ সময় তিনি 35টা টি-20 ম্যাচ খেলেছেন। তার আসলে বাদ পড়ার কারণ ছিল পারফরমেন্স। কারণ 22 সালে তিনি লাস্ট আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলেছিলেন। যদি আমরা তার বাদ পড়ার সময়টা দেখি, লাস্ট 4 থেকে 5টা ম্যাচে তার স্ট্রাইক রেট কোনোটাতেই কোনো ম্যাচে 100 ছিল না, 90, 60, 70 এরকম স্ট্রাইক রেট ছিল। এবং তিনি লাস্ট 8 থেকে 9টা ম্যাচ আগে 50 করেছিলেন। এই বাদ পড়ার সময় তার সর্বোচ্চ রান ছিল 47, তাও সেটা কিনা 50 বলে। আর নাইম শেখের সমস্যা ছিল কি, তিনি তো ওপেনার, বাট তার উইকেটে থিতু হতে সময় লাগতো। তিনি কিছুটা ধীর গতিতে ব্যাটিং করতেন, তার উইকেটে থিতু হতে সময় লাগতো। এবং যে কথা বললাম, তার আসলে পারফর্ম ছিল না। পারফর্ম না থাকার কারণে তিনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন। বাট এই টি-20 সংস্করণে এনসিএলে তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করলেন এবং যেভাবে পারফরমেন্স করলেন, মানে ধারাবাহিকতা ধরে রেখে পারফরমেন্স করেছেন এবং দারুণ ক্যাপ্টেন্সিও করেছেন। সো একটা ক্রিকেটার যখন এরকম দুর্দান্ত পারফরমেন্স করবে তখন অবশ্যই তাকে নিয়ে আপনার ভাবতেই হবে। এবং আমি আশা করব যে নির্বাচকরা নাইম শেখকে নিয়ে অবশ্যই ভাববেন। এবং এই যে তার যে পারফরমেন্সটা আমরা দেখলাম, এই পারফরমেন্সের পরে নাইম শেখকে ন্যাশনাল টিমে বিবেচনা না করার আমি কোনো কারণও আসলে দেখি না। তো আমার কাছে মনে হচ্ছে যে হয়তো নির্বাচকরাও তাকে নিয়ে চিন্তা করছেন, বিবেচনা করবেন, এবং সামনেই হয়তো বা আমরা বিশেষ করে বাংলাদেশের টি-20 সংস্করণে নাইম শেখকে আমরা আবারও জাতীয় দলে দেখতে পাবো।